আজকের আলোচ্য বিষয় তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের মধ্যে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা ও বিস্তৃতি, তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা, একক, মাত্রা, রাশিমালা, ভেক্টর রূপ, বিকল্প একক, বহুসংখ্যক আধানের সমাবেশে তড়িৎ প্রাবল্যের উপরিপাতনের নীতি, সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দু আধানের উপর ক্রিয়াশীল বল, ক্ষেত্র প্রাবল্য ও দূরত্বের মধ্যে লেখচিত্র, ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে কিছু তথ্য, কুলম্বের উপপাদ্য। তড়িৎ ক্ষেত্র আমরা কুলম্বের সূত্র থেকে জানি, দুটো আধান কিছুটা দূরে যদি থাকে, Q1 একটা পয়েন্ট আধান আর একটা Q2 আর একটা পয়েন্ট আধান, এরা পরস্পর আর দূরে আছে। এই আর দূরত্বে থাকলে একটা কুলম্বীয় বল অনুভব করে। ঠিক যেন দূরে থেকে ক্রিয়াশীল চৌম্বক বল, তড়িৎ বল, মহাকর্ষ বল, এরা হচ্ছে কন্ট্যাক্ট, ডাইরেক্ট কন্ট্যাক্টে না থেকেও কি হয়, দূরে থেকেও এদের ওই বলটা ক্রিয়াশীল হয়। তাই দূরত্বটা যত বাড়তে থাকে তত এই বলটা কমতে থাকে। আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রে বলটা দূরত্বের ইনভার্সের সূত্রটা মেনে চলে, এ ভ্যারিজেস 1/r²। এবার যদি আমরা কল্পনা করি, এখানে একটা কিউ আধান আছে, এবার একটা আরেকটা আধানকে আমরা যত দূরে সরাতে থাকবো, একটা সময় কি হবে, বল থাকবে না। এই একটা এলাকা, এর চারপাশ ঘিরে একটা এলাকা তৈরি হবে বা অঞ্চল তৈরি হবে। এটা আমাদের 2Dতে দেখাচ্ছে বৃত্ত, কিন্তু একটা অ্যাকচুয়ালি এটা ওই বৃত্তকে ঘিরে চারপাশে একটা এর প্রভাব সৃষ্টি হয়। এই আধানটা না থাকলেও এর একটা এলাকা থেকে যাবে, যার বাইরে আধানটা কোনো বল অনুভব করবে না, যার ভেতরে প্রবেশ করলেই বলটা অনুভব করবে। তা এইখানে একটা যেন ঠিক একটা অঞ্চল, যে অঞ্চল জুড়ে এর প্রভাব রয়েছে, এই প্রভাবটা আছে না নেই সেটা দেখতে গেলে আরেকটা আধানকে আনতে হবে। সে আরেকটা আধান যদি বল অনুভব করে তাহলেই বুঝতে হবে যে এর এলাকায় প্রবেশ করেছে। এটা হচ্ছে প্রথম এই ধারণাটা আনেন মাইকেল ফ্যারাডে, প্রথম এই ক্ষেত্রের ধারণা উপস্থাপনা করেন। মানে ক্ষেত্রটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তার মানে এর একটা এলাকা যার মধ্যে একটা বিশেষ ধর্ম পাবে, যে ধর্মের ফলে অন্য একটা আধানকে আনলেই কি হবে, সে আকর্ষণ বল অনুভব করবে। মানে এর এলাকায় যে আসবে তাকে আকর্ষণও করতে পারে, আবার বিকর্ষণও করতে পারে। তাই এখানে যদি কোনো পজিটিভ আধান আসে তাহলে তাকে বিকর্ষণ করবে, আর কোনো নেগেটিভ আধান যদি আসে তাকে আকর্ষণ করবে। তা এর এলাকার বাইরে কিন্তু ওই আকর্ষণ বল বা বিকর্ষণ বল কিছুই থাকবে না। তাই এটাকে পরীক্ষা করার জন্য তড়িৎ ক্ষেত্র কারো আছে না নেই সেটার জন্য একটা আধান আনতে হবে। সেই আধানটাকেই বলা হবে টেস্ট চার্জ। সেটাকে আমরা ডিনোট করব Q0 দিয়ে, বলা হবে টেস্ট চার্জ। আর এই তড়িৎ ক্ষেত্র যে সৃষ্টি করেছে তাকে বলা হবে সোর্স চার্জ। তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করার উৎসটা কি, সেটা হচ্ছে এই +Q। এই আধান পরীক্ষকটাকে কিরকম হতে হবে, কল্পনা করতে হবে যে একটা নির্দিষ্ট আধানের ক্ষেত্রে যেহেতু তড়িৎ ক্ষেত্রটাও নির্দিষ্ট সীমা পর্যন্ত বিস্তৃত, সেটাকে ঠিক রাখতে গেলে তাহলে এই Q0 আধানটা টেন্ডস টু 0 হতে হবে, যাতে এর কোনো একটা এলাকা তৈরি না হয়, তড়িৎ ক্ষেত্র যেন না থাকে, এর তড়িৎ ক্ষেত্রকে যেন প্রভাবিত করতে না পারে। তাহলে টেস্ট চার্জের বৈশিষ্ট্যগুলো কি কি হতে হবে, Q0কে টেন্ডস টু 0 হতে হবে, আর এর আধানটা হতে হবে পজিটিভ আধান, ধনাত্মক আধান যুক্ত হতে হবে, এবং এটা এত ক্ষুদ্র মানের যে প্রায় শূন্যের কাছাকাছি, এর কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না,
বা একে কোনো প্রভাবিত করবে না। এই কিউ নটকে ইলেকট্রিক ফিল্ড ডিটেক্টরও বলা হয়। কোনো একটা এলাকায় যদি এই টেস্ট চার্জটা ঢুকে পড়ে, সেখানে যদি সে কোনো একটা বল অনুভব করে, তাহলে বুঝতে হবে সেই এলাকাটা অবশ্যই একটা তড়িৎ ক্ষেত্র, মানে এখানে কোনো একটা উৎস চার্জ আছে। তাহলে কোথাও একটা তড়িৎ ক্ষেত্র আছে কিনা সেটা বুঝিয়ে দিতে পারে এই টেস্ট আধান, সেই জন্য একে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ডিটেক্টর। এই তড়িৎ ক্ষেত্রের বিস্তৃতিটা কতটা পর্যন্ত হবে? কুলম্বের সূত্র থেকে আমরা জানি এই বলটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বটা আমরা যত বাড়াতে থাকবো, এই টেস্ট চার্জের দূরত্ব আমরা যতটা বাড়াতে থাকবো, একটা সময় দেখা যাবে এর আকর্ষণ নেই, কিন্তু ম্যাথমেটিক্যালি কী হবে, এর একটা মান পাওয়া যাবে। সুতরাং অসীম পর্যন্ত হলেও এর কিছু না কিছু মান থাকবে। সুতরাং এর বিস্তৃতিটা ম্যাথমেটিক্যালি অসীম পর্যন্ত বিস্তৃত। বাস্তবে কি হয়, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে, তার বাইরে আর থাকে না। এবং এই তড়িৎ ক্ষেত্রটা যাতে নির্দিষ্ট আধানের ক্ষেত্রে নির্দিষ্ট হয়, সেই জন্য এটাকে আমরা প্রায় শূন্য আধানযুক্ত একটা টেস্ট চার্জ ধরে পরীক্ষাটা করতে হবে কতটা পর্যন্ত তার বিস্তৃতিটা আছে। যতদূর পর্যন্ত এই টেস্ট চার্জের উপর সোর্স চার্জের বল ক্রিয়াশীল থাকবে, ততটা অঞ্চলকে বা ক্ষেত্রকে বলা হবে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা: একটা উৎস চার্জ প্লাস কিউ, এর দরুন একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, তার এলাকাটা এই পর্যন্ত, এর বাইরে আকর্ষণ বল বা বিকর্ষণ বল নেই, কেবল এর ভেতরেই আকর্ষণ বল বা বিকর্ষণ বল আছে। তা এখানে যদি আমরা আর দূরে একটা টেস্ট চার্জ কিউ নট রাখা হয়, তাহলে যে বলটা অনুভব করবে সেটা আমরা কুলম্বের সূত্র থেকে পেতে পারি উৎস চার্জ এবং এই আধান পরীক্ষকের মধ্যে যে বলটা ক্রিয়া করবে সেটা বিকর্ষণ বল। সেই বিকর্ষণ বলটা যদি এফ হয়, সেই বিকর্ষণ বল এবং টেস্ট চার্জের আধান, এই দুইয়ের অনুপাতকেই বলা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। উৎস আধান ও পরীক্ষক আধান, যার মানটা টেন্স টু 0, এদের মধ্যে যে ক্রিয়াশীল বিকর্ষণ বল এবং পরীক্ষক আধানের অনুপাতকে বলা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আরও নিখুঁতভাবে যদি বলা হয়, ই সমান হবে লিমিট কিউ নট টেন্স টু 0, তখন এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল এবং আধানের অনুপাতকেই বলা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আবার আরেকটা সংজ্ঞাও হয়, সেটা হচ্ছে এই ম্যাথমেটিক্যাল থেকেই পাওয়া যাচ্ছে, Q0 আধানে যে বল সেটা যদি F হয়, তাহলে একক আধানে বলটা হবে F/Q0। তাহলে দ্বিতীয় সংজ্ঞা হিসাবে বলা যেতে পারে, ধনাত্মক একক আধান উৎস আধান কর্তৃক উহার তড়িৎ ক্ষেত্রে যে বল অনুভব করে তাকেই বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই দুটো সংজ্ঞার মধ্যে মোর অ্যাপ্রোপ্রিয়েট এইটা, কারণ এখানে ফিজিক্যাল যে কনসেপ্টটা সেটা ঠিক থাকে, আর এটার ক্ষেত্রে ফিজিক্যাল কনসেপ্টটা ঠিক থাকে না, তবে ম্যাথমেটিক্যালি সমস্ত মান টান সব ঠিক থাকে। শুধু তফাৎটা হয়ে যায় কি, আমরা এখানে একটা টেস্ট চার্জ ধরে করেছি যার আধান খুব ক্ষুদ্র, শূন্যের কাছাকাছি, ফলে এর কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না, এর কোনো প্রভাবও থাকবে না। কিন্তু এর যদি আমরা প্লাস একক আধান নেই, তাহলে কি হবে, এর একটা তড়িৎ ক্ষেত্র থেকে যাবে। তখন
এই টোটাল যে তড়িৎ ক্ষেত্রের অঞ্চলটা তখন বেড়ে যাবে, নির্দিষ্ট থাকবে না। কিন্তু এটাকে যদি শূন্যের কাছাকাছি নেই, এর যদি তড়িৎ ক্ষেত্রটা না থাকে তাহলে একে প্রভাবিত করতে পারবে না। তার নির্দিষ্ট এই উৎস আধানের দরুন তার তড়িৎ ক্ষেত্রের অঞ্চলটাও নির্দিষ্ট থাকবে। কিন্তু যখনই আমরা প্লাস একক আধান নিয়ে নিচ্ছি, মানে একটু বেশি আধান নিয়ে নিচ্ছে, তার একটা এলাকা হবে, তখন দেখা যাবে টোটাল এলাকাটা একটু বেড়ে যাবে। কারণ আরও কিছুটা দূর পর্যন্ত কী হবে, একে তখন প্লাস একক আধানকে তখন আকর্ষণ করতে থাকবে বা বিকর্ষণ করতে থাকবে। তাহলে সেই বলের প্রভাবটা আরও একটু বেশি দূর পর্যন্ত থাকবে। তড়িৎ ক্ষেত্রটা অঞ্চলটা নির্দিষ্ট থাকবে না। সেই জন্য প্লাস একক আধান দিয়ে বলার থেকে এইটা দিয়ে সংজ্ঞাটা বলাটা বেটার, বা এটাই প্রপার হবে। কিন্তু এই দুটো সংজ্ঞাই প্রচলিত, কারণ এতে কোনো মানের দিক থেকে বা রাশিমালার দিক থেকে কোনো দিক থেকেই কোনো রকম হ্যাম্পার হয় না। কেবলমাত্র কি হয়, ওই তড়িৎ ক্ষেত্রটা, বাস্তবিক তড়িৎ ক্ষেত্রটা একটু বেড়ে যাবে। কিন্তু এটাও ম্যাথমেটিক্যালি খুব একটা অসুবিধা নেই, কারণ অ্যাকচুয়ালি ওটা তো অসীম পর্যন্তই বিস্তৃত, ওটার একটু কমা বাড়া কোনো রকম এফেক্ট করবে না। সুতরাং দুটো সংজ্ঞাই আমরা প্রয়োগ করতে পারি। এর দিকটা কি হবে, এটা যদি টেস্ট চার্জটা যদি ধনাত্মক হয়, অথবা আমরা সংজ্ঞা অনুযায়ী যদি এটা একক আধানটা যদি ধনাত্মক হয়, তাহলে এটা বাইরের দিকে এই দৈর্ঘ্য বরাবর, এদের সংযোগকারী রেখা বরাবর বাইরের দিকে হবে। আর এটা যদি নেগেটিভ হয় তাহলে কোন দিকে বল অনুভব করবে, উৎস আধান অভিমুখে হবে। এইভাবে আমরা তড়িৎ প্রাবল্যের দিকটা পেতে পারি। এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক, যেহেতু ডেফিনেশন অনুযায়ী জানি ই সমান হচ্ছে F/Q0, সিজিএসে এর একক হবে লবে, যেহেতু বলের একক, তাহলে সিজিএসে বলের একক ডাইন, আর পার আধান মানে পার ইএসি। তাহলে এসআইএ কী হবে, এসআইএ বলের একক নিউটন আর আধানের একক কুলম্ব, নিউটন পার কুলম্ব। এবার এসআই একক 1 নিউটন পার কুলম্ব। 1 নিউটন সমান আমরা জানি 10⁵ ডাইন, আর 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ আধান। অথবা আমরা ভগ্নাংশে না করে আমরা এইভাবে বলতে পারি, এই হলো এদের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। মাত্রা নির্ণয় করতে গেলে সবসময়ই আমরা মূল ফর্মুলা থেকে মূল এককে যাব, এবার সেই এককগুলোকে এবার মাত্রায় ট্রান্সফার করব। তাহলে আমরা এর ফর্মুলাটা আগে দেখি, F/Q0। এবার এটা একক দিয়ে ভাবি। এবার এখান থেকেই আমরা আবার মাত্রাগুলোকে লিখে ফেলতে পারি। তাহলে এর মাত্রা হবে, এটাই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা। এবার বিভিন্ন মাধ্যমে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা, যে কোনো মাধ্যমে, যে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আমরা এপসাইলন ভাবলাম, এসে ই সমান 1/ε/Q/r²। এটাকে যদি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে প্রকাশ করি, তাহলে 1/K∈0 Q/r², যেখানে K হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর এসআই কি হবে, যে কোনো মাধ্যমে এদের পদ্ধতি অনুযায়ী এককগুলো আলাদা হয়। কিউর একক হবে এসইউ, আর এর একক হবে সেন্টিমিটার। এখানে কিউর একক হবে কুলম্ব, আর এর একক হবে মিটারে। এবার যদি আমরা এটাকে যে কোনো মাধ্যম না নিয়ে শূন্য মাধ্যমে, তার কের মানও 1, ε0 মানও 1, তাহলে হবে Q/r²। আর এসআই এর শূন্য মাধ্যমে কি হবে, 0 মান আমাদের কনস্ট্যান্ট জানা আছে 8.85 × 10⁻12, সেই মানটা বসে এটাকে সরল করলে আবার আসে, এর এককটা হবে। এই হলো বিভিন্ন মাধ্যমে এর
রাশিমালা। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভেক্টর রূপ। এই বিন্দুতে যদি উৎস আধান প্লাস কিউ থাকে, সেটাকে যদি আমরা কোনো একটা কার্টেসিয়ান নির্দেশতন্ত্রের মূল বিন্দুতে রাখা হয়, এখান থেকে একটা বিন্দুতে যদি আমরা +1 আধান রাখি, এই যেদিকে বল অনুভব করবে সেটাই হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। এবং ওই বিন্দুটার, যে বিন্দুতে +1 আধান আছে, সেই বিন্দুটার আমরা অবস্থান ভেক্টর ধরে নিলাম আর। এবার এই দুটোই +y, এক কোন দিকে বল অনুভব করবে? এই দিকে, বাইরের দিকে একটা বিকর্ষণ বল অনুভব করবে। এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। তাহলে ভেক্টর রূপটা হবে ই সমান এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে যদি হয় 1/4πε0 q/r²। এদিকে তীর চিহ্ন ভেক্টর আছে, এদিকেও একটা ভেক্টর বোঝাতে গেলে আমাকে একটা এই অবস্থান ভেক্টর বরাবর একটা ইউনিট ভেক্টর আর ভাবতে হবে। ইউনিট ভেক্টর মানে আর মান 1, 1 দিয়ে গুণ করলে এটা ঠিক থাকছে, অথচ এটাকে ভেক্টর দ্বারা প্রকাশ করা হচ্ছে। আবার ইউনিট ভেক্টর সমান আমরা জানি ভেক্টরটা বাই ওই ভেক্টরের মান আর। তাহলে আমরা যদি এই অবস্থান ভেক্টর দিয়ে এটাকে প্রকাশ করতে চাই, এটা আর ভেক্টর বাই একটা আর এই r² মিলে হয়ে যাবে r3। এইটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভেক্টর রূপ। এবার n সংখ্যক বিন্দু আধানের জন্য এর রাশিমালা নির্ণয়। মনে করি এখানে একটা কিউ আধান, এখানে একটা উৎস আধান Q2, এরকম অনেকগুলো বিন্দু আধান, তার মধ্যে n সংখ্যক যদি আধান থাকে, এটা Qn আছে। এবার এদের এই সংস্থা থেকে একটা বিন্দুতে আমরা ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে সেটা বের করতে হবে। তাই এখানটা আমাকে ভাবতে হবে যে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করব, সেখানে একটা একক আধান আছে, ভাবতে হবে। তাহলে এই একক আধান এই Q1-এর দরুন কত বল অনুভব করলো, Q2-র দরুন কত বল অনুভব করলো, Q3-র দরুন কত বল অনুভব করলো, সেই সমস্ত বলগুলো যেহেতু ভেক্টর, তাদের সমস্ত ভেক্টর সমষ্টি নিলে সেটাই হবে তোমার এর উপর লব্ধ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, যেটা আমরা উপরিপাতনের নিয়ম থেকে পেতে পারি। এই জায়গায় সমস্ত প্রত্যেকের ধরুন যে ই, তাদের যে লব্ধি মনে করো এই বরাবর, এদের ভেক্টর সমষ্টি মনে করলাম ই সমান আমরা ইন জেনারেল ফর্মে লিখতে পারি। এটা উপরিপাতনের নীতি থেকে আমরা ইন জেনারেল ফর্মে এইটাই তার ভেক্টর রূপ পাওয়া যাবে। তো এসআইয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একটা বিকল্প একক। এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক হচ্ছে, এবার আমরা লবে হরে যদি মিটার একক দিয়ে দেই, তাহলে এক্সপ্রেশনটা ঠিক থাকলো, অথচ নিউটন ইন্টু মিটার মানে বলের সঙ্গে সরণের গুণ, মানে এটা আমরা কার্য পেয়ে যাব, মানে জুল এককে পেয়ে যাব, বাই তড়িতাধানের একক কুলম, আর এদিকে দৈর্ঘ্যের একক মিটার। W/Q এটা সমান আবার বিভব, তাহলে জুল বাই কুলম, এটা হবে ভোল্ট, তাহলে ভোল্ট পার মিটার। কোনো একটা তড়িৎ ক্ষেত্রে বিন্দু আধানের উপর বল, কোনো একটা তড়িৎ ক্ষেত্র ই, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু আধান কিউ আছে, এ কি বল অনুভব করবে? তড়িৎ ক্ষেত্র বলের সংজ্ঞা অনুযায়ী জানি একক আধান যে বল অনুভব করে সেটাকেই ই বলে। তাহলে কিউ আধান কত বল অনুভব করবে? কিউ ই পরিমাণ বল অনুভব করবে। ই তড়িৎ ক্ষেত্রে কিউ আধান যে বল অনুভব করে সেটা হচ্ছে কিউ ই। যেহেতু ভেক্টর, আমরা এখানে ভেক্টরের চিহ্নটাও দিতে পারি। সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বুঝি?
না যে অঞ্চলে বা যে তড়িৎ ক্ষেত্রের প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা একই থাকবে এবং অভিমুখটাও একই দিকে থাকবে। এখানেও যা মান এবং দিক যা, এই বিন্দুতেই সেও মান সেই দিক, এই বিন্দুতেও ওর মান যা দিকও তা। তাই যদি হয় তাহলে এই ধরনের তড়িৎ ক্ষেত্রকে আমরা কি বলবো? সুষম তড়িৎ ক্ষেত্র বলবো। এবং এটাকে আমরা চিহ্নিতকরণ করি কিভাবে? সমান্তরাল রেখা দ্বারা সুষম তড়িৎ ক্ষেত্রকে আমরা নির্দেশ করব। এরকম সমান্তরাল রেখা মানেই এটাকে বুঝতে হবে সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে সেই অঞ্চলটাকে বলা হবে সুষম তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে কিছু তথ্য, যেমন এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এর যে লেখচিত্রটা হবে, এক্স অক্ষ বরাবর যদি দূরত্ব হয়, ওয়াই অক্ষ বরাবর যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়, এই দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। যত দূরে যাবে, অসীমের দিকে যাবে, এটা প্রায় শূন্যের কাছাকাছি হবে। আর এর মান শূন্য হওয়া মানে ই এর মান অসীম পর্যন্ত হতে পারে। টেস্ট চার্জ পজিটিভ হলে এর দিকটা হবে রেডিয়ালি আউটওয়ার্ড, Q0 নেগেটিভ হলে দিকটা হবে রেডিয়ালি ইনওয়ার্ড। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এক্সপ্রেশনেই আমরা দেখতে পাচ্ছি এটা কিউ এবং আর এর উপর নির্ভর করে, এদের মধ্যেকার কোনো রকম ভর এম নেই। সুতরাং এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা ভরের উপর নির্ভর করে না, কেবল উৎস আধানের উপর নির্ভর করে, আর একটা দূরত্বের উপর নির্ভর করে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কুলম্বের উপপাদ্য। আমরা কুলম্বের সূত্র থেকে কোনো একটা বিন্দু আধানের দরুন যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে টেস্ট চার্জ বা একক ধনাত্মক আধান রাখলে যে বল অনুভব করে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটা যদি আর দূরে থাকে এবং যে মাধ্যমে আছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয়, তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলন হয়, তাহলে এই প্রাবল্য সমান হয় 1/4 পাই এপসাইলন Q/r²। এবার এটাকে যদি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে প্রকাশ করি, বিন্দু আধান, উৎস আধানটা বিন্দু আধান হওয়া চাই, সেক্ষেত্রে আমরা এরকম আর দূরের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারি। এবার কুলম্বের উপপাদ্যের সাহায্যে আমরা বিন্দু আধান নয়, একটা যদি পরিবাহী, বিস্তৃত একটা পরিবাহী হয়, ধরলাম একটা গোলক আর ব্যাসার্ধের, এরকম বিস্তৃত বস্তুতে যদি চার্জ দেওয়া হয় তাহলে তার বহিঃপৃষ্ঠে চার্জটা সমানভাবে বণ্টিত হয়ে যাবে। এবার এই যে বহিঃপৃষ্ঠের আধানের দরুন, এর ঠিক পরিবাহীর বহিঃপৃষ্ঠের একটা নিকটতম বিন্দুতে প্রাবল্যটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। গসের উপপাদ্যের সাহায্যে পরে প্রমাণ করা যাবে যে কোনো একটা পরিবাহীর বাইরের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা বিভব যদি নির্ণয় করি, তখন আমরা বাইরের পৃষ্ঠে আধান আছে ধরে নিয়ে করলেও এই বিন্দুতে যে প্রাবল্যের রাশিমালা বেরোবে বা বিভবের রাশিমালা বেরোবে, আমি যদি সমস্ত আধানকে এই কেন্দ্রে আছে কল্পনা করে নেই, তাতেও দেখা যাবে একই রেজাল্ট বেরোবে। সুতরাং এটা যেহেতু বাইরের বিন্দুতে, ভেতরের বিন্দুতে কিন্তু হবে না, কারণ ভেতরের বিন্দুতে কোনো আধান নেই, সুতরাং ওখানে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা পাবো না। আধান 0 হওয়া মানে প্রাবল্য
জিরো হয়ে যাবে। তা কিন্তু বাইরের যে কোনো বিন্দুতে, এই উপরের পৃষ্ঠের নিকটস্থ বিন্দুতে নয়, অন্যান্য দূরেও যদি আমি কোনো একটা বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে তখন আমরা কল্পনা করতে পারি যে সমস্ত আধানটা এই কেন্দ্রেই জমা আছে। যদি কল্পনা করি তাহলে এই কেন্দ্রে বাইরের প্লাস কিউ আধানটা এখানে আছে, আর দূরে প্রাবল্যটা কি হবে, আমরা এই সূত্রটাই পাব। এবার এখান থেকে আমরা এই রাশিমালাটাকে আমরা তলমাত্রিক ঘনত্ব দিয়ে আনতে চাই। তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কি? সিগমা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে যে আধান আছে, তাহলে টোটাল আধান আছে কিউ, আর গোলকটার ব্যাসার্ধ যদি আর হয়, তার বাইরের ক্ষেত্রফলটা হবে 4πr²। এটাই হয়ে গেল তলমাত্রিক ঘনত্ব। এবার এখান থেকে আমরা যদি আধানটার রাশিমালাটা সিগমা দিয়ে আনতে চাই, তাহলে কিউ সমান হবে 4πr² ইন্টু তলমাত্রিক ঘনত্ব সিগমা। এবার এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে সমান হবে, তাহলে 4πr² এখানে 4πr² কেটে যাবে, থাকবে তাহলে ভেদ্যতা দিয়ে যদি বলি সিগমা বাই এপসাইলন। এটা একটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। তবে এটা কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। তাহলে সিজিএসে কী হবে? 1/4π থাকবে না, 1/ε থাকবে, বা কে এপসাইলন 0 থাকবে, 4π সিগমা বাই এপসাইলন, বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, যে কোনো মাধ্যমে। তাহলে শূন্য মাধ্যমে এসআইয়ে এই পরিবাহীর কোনো একটা নিকটতম বিন্দুতে এখানকার তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, তাহলে এখানকার প্রাবল্য কত হবে? সিগমা বাই এপসাইলন 0। আর কোনো একটা মাধ্যমে থাকলে সিগমা বাই এপসাইলন। আর সিজিএস পদ্ধতিতে কি হবে? এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে 4π ইন্টু সিগমা। তাহলে সিগমার সঙ্গে তলমাত্রিক ঘনত্বের সঙ্গে 4π গুণ করে দিলেই ওই বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর রাশিমালা কী হবে পেয়ে যাব। বা এসআই পদ্ধতিতে সিগমাকে এপসাইলন 0 দিয়ে ভাগ করে দিলেই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মানটা পেয়ে যাব। তাই এই চারটে এক্সপ্রেশনে আর নেই। তার মানে যে কোনো আকারের পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। এটাই হচ্ছে কুলম্বের উপপাদ্য। আমরা প্রমাণ করার জন্য একটা গোলক পরিবাহী দিয়ে করেছি। গোলক আকারের ছাড়া আমরা যে কোনো আকারের যদি নেই, যে কোনো আকারের একটা পরিবাহী নিলাম, এই বিন্দুতে মনে করি তার তলমাত্রিক ঘনত্বটা সিগমা 1, এই বিন্দুতে তলমাত্রিক ঘনত্বের মানটা আমরা ধরলাম সিগমা 2, এই বিন্দুতে আমরা তলমাত্রিক ঘনত্বটা ধরলাম সিগমা 3। তাহলে যে কোনো তলের উপরে যদি আমরা তলমাত্রিক ঘনত্বের মানটা জানতে পারি, তাহলে ওখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে এবং তার অভিমুখ কোন দিকে হবে? এই তলে স্পর্শকের লম্ব বরাবর হবে। এইখানে যে স্পর্শকটা হবে তার লম্ব বরাবর হবে, এখানে যে স্পর্শকটা হবে তার লম্ব বরাবর হবে। তা এদের রাশিমালার মানটা কত আমরা এই কুলম্বের উপপাদ্য থেকেই পেয়ে যাব। যদিও আমরা এখানে কুলম্বের উপপাদ্যটা গোলক দ্বারা প্রমাণ করেছিলাম, কিন্তু গোলকে যেহেতু এখানে কোনো ব্যাসার্ধ রাশিমালাটা নেই, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা কোথাও আর নেই, অথবা দৈর্ঘ্য প্রস্থ এরকম কোনো মাত্রা যেহেতু নেই, তাহলে এটা কোনো আকারের উপরও নির্ভর করবে না। তাহলে এখানকার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 এর মানটা কত হবে? কুলম্বের উপপাদ্য থেকে আমরা পেয়েছি যে এখানকার তলমাত্রিক ঘনত্ব সিগমা বাই হচ্ছে এপসাইলন। আর এখানকার তাহলে কি হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি E2 হয়, এখানে বক্রতাটা বেশি, এখানে তলমাত্রিক ঘনত্বের মানটা বেশি হবে, প্রাবল্যের মানটাও বেশি হবে। তাই এখানে কি হবে? এখানকার তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা 2 হয়, সিগমা 2 বাই এখানকার মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এই জায়গায় কি হবে? আরও পাতলা, এখানে তলমাত্রিক ঘনত্বটা আরও কম, এখানকার তাহলে E3 সমান সিগমা 3 বাই এপসাইলন হবে। এবার এটা যদি সিজিএস পদ্ধতিতে হয়, এই সব তলমাত্রিক ঘনত্বের সঙ্গে শুধু 4π গুণ করে দিতে হবে,
তাহলেই আমরা যে কোনো আকৃতির ক্ষেত্রেই কি পেয়ে যাব, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেয়ে যাব। কোনো পরিবাহীর নিকটস্থ বিন্দুতে আধান বন্টনের দরুন যে কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা কি হবে আমরা এই কুলম্বের উপপাদ্যের সাহায্যে বের করে ফেলতে পারি। এই আধানগুলো যদিও ভিতরে আঁকা হয়েছে, অ্যাকচুয়ালি এগুলো বাইরে হবে। যে কোনো আকারের আধানযুক্ত পরিবাহী বাইরের নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান কী হবে, 1/ε তড়িৎ ভেদ্যতা ইন্টু হচ্ছে তলমাত্রিক ঘনত্ব এসআই পদ্ধতিতে। আর সিজিএসে কী হবে, 4π গুণিত তলমাত্রিক ঘনত্ব ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটাকেই বলা হবে কুলম্বের উপপাদ্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।